গল্পের শুরুতে একটি ভয়েস আমাদের বলতে থাকে এখন সময় অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর কেউ কাউকে কোনো রকম চিঠি লেখে না, কিন্তু এমন একজন মানুষ এখনও আছে যার কাছে প্রতি বছর অনেকগুলো চিঠি পাঠানো হয়। তিনি একজন বৃদ্ধ লোক, যে বছরে একবার রাতের বেলা লাল রঙের একটা জামা পরে আসে। তুমি যদি একটা ভালো ছেলে হও তাহলে ওই মোটা সাদা দাড়িওয়ালা লোকটা তোমার জন্য কিছু একটা গিফট হিসেবে অবশ্যই নিয়ে আসবে। এই যে একটা ঘটনা, কেউ কি কোনোদিন কল্পনা করেছিল যে এই ঘটনা শুরু হয়েছিল কিভাবে? এই গল্পটা চিঠির উপর নির্ভর করে নির্মিত, আর এটা শুরু হয়েছিল এই চিঠির মাধ্যমে। তারপর আমরা একজন মহান ব্যক্তিকে দেখি। ইনি যে কতটা মহান একজন ব্যক্তি এটা আমরা একটু পরে জানতে পারবো। ছেলেটার নাম হলো জ্যাসপার। এই লোকটা এসে জ্যাসপারকে বলে পোস্টমাস্টার জেনারেলের অফিস থেকে তোমার জন্য একটা চিঠি এসেছে। জ্যাসপার অবাক হয়ে চিঠিটা পড়ে, আর পরের দৃশ্যে আমরা জ্যাসপারের বাবাকে দেখি। সে জ্যাসপারকে বলে পুরো 9 মাস হয়ে গিয়েছে আমি তোমাকে এই রয়্যাল পোস্টাল একাডেমিতে ভর্তি করিয়েছি, তো এখন দেখা যাক তোমার প্রোগ্রেস রিপোর্ট কি। সার্জেন্ট জ্যাসপারের বাবাকে জ্যাসপারের সমস্ত কাজকর্ম সম্পর্কে বলতে শুরু করে, যে জ্যাসপারের চিঠি পোস্ট করতে পুরোই ঘোড়ার ডিম। কবুতরের হাতে পার্সেল পাঠাতে তার পারফরমেন্স খুবই খারাপ, আর দুর্বল জিনিসগুলোকে পার্সেল করতে সে বেপরোয়ার লিমিট ক্রস করে ফেলেছে। এইসব শুনে জ্যাসপারের বাবা বুঝে যায় যে আমার পোলা বিশ্বের সবচাইতে বড় বিশ্বসেরা অলস। জ্যাসপার বলে সার্জেনের কথা একদম সঠিক, আর অন্তত আমি চেষ্টা তো করেছি। আমাকে দিয়ে যেহেতু এতই সমস্যা হচ্ছে তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। জ্যাসপারের বাবা বলে যেখানে আছো ওখানেই দাঁড়িয়ে যাও। জ্যাসপার বলে না, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আপনি একদম ঠিক কথা বলেছেন। কবে বড় হব আমি? আর কতদিন আমি আমার এই সোনালী সুযোগগুলোকে এমনি এমনি নষ্ট করতে থাকবো? আমার নিজেকে এখন তৈরি করতে হবে। আমাকে এখন এটা চিন্তা করতে হবে যে আমার এখন কি করা উচিত। বাড়িতে যে আমার নরম বিছানায় শুয়ে শুয়ে জুস খেতে খেতে আমি এটাই চিন্তা করব। জ্যাসপারের বাবা বলে তোমার কি মনে হয় তুমি ইচ্ছে করে সবকিছু ভুল করেছ? কোনো কাজই ঠিকমতো করার চেষ্টা পর্যন্ত করনি। এটা জানা সত্ত্বেও আমি তোমাকে বাড়িতে যে তোমার নরম বিছানায় আরাম করতে দেব? ক্ষমা তাকে করা উচিত যার দ্বারা অজান্তে কোনো ভুল হয়ে যায়, কিন্তু যে ইচ্ছাকৃত ভুল করে তাকে ক্ষমা নয়, তাকে শাস্তি দেওয়া উচিত। আর তুমি যেহেতু ইচ্ছে করে ভুল করেছো তাই তোমার শাস্তি হলো তুমি এখন থেকে একজন পোস্টম্যান। তোমাকে এখন থেকে একটা পোস্টাল অফিস চালাতে হবে, আর সেটা হলো স্মিরিসবার্গ নামে একটা শহরে। তোমার হাতে 1 বছর সময় আছে। এই 1 বছরের মধ্যে তোমাকে 6000টা চিঠি পোস্ট করতে হবে। আর তুমি যদি 6000টা চিঠি 1 বছরে তোমার নিজের হাত দিয়ে স্ট্যাম্প করে পোস্ট করতে না পারো তাহলে তুমি আমার সমস্ত সম্পত্তি থেকে বেদখল হয়ে যাবে। তুমি বাড়ি গাড়ি কিচ্ছু পাবে না। তারপর তোমাকে সারা জীবন রাস্তায় কাটাতে হবে। এটা শুনে জ্যাসপার মনে করে তার বাবা তার সাথে মজা করছে, কিন্তু জ্যাসপারের বাবা জ্যাসপারকে ধাক্কা মেরে বের করে দেয়। আর জ্যাসপারকে স্মিরিসবার্গ শহরে যাওয়ার জন্য ভালো কোনো গাড়ি না দিয়ে একটা ভাঙ্গাচোরা ঘোড়ার গাড়ি দিয়ে দেয়। সার্জেন্ট জ্যাসপারের বাবাকে বলে আমি আপনার কঠোরতা বুঝতে পারছি, কিন্তু স্মিরিসবার্গ শহর কি একটু বেশি হয়ে গেল না? জ্যাসপারের বাবা বলে জ্যাসপারকে ঘুম থেকে ওঠাতে হবে। তাকে বোঝাতে হবে যে তাকে জীবনে অনেক কিছু করতে হবে, আর হয়তো তাকে ওই শহরে পাঠানোর জন্য জ্যাসপার আমাকে একদিন ধন্যবাদ বলবে। তারপর জ্যাসপার মনে মনে তার বাবাকে স্মরণ করতে করতে ওই ভাঙ্গাচোরা গাড়িটা দিয়ে গুতুর মুতুর করতে করতে কোনো রকমে স্মিরিসবার্গ শহরে চলে আসে। আর এই লোকটাকে ঘুম থেকে উঠিয়ে বলে আমি এই শহরে নতুন পোস্টম্যান। লোকটা নৌকায় করে নদী পার হয়ে জ্যাসপারকে শহরে নিয়ে আসে। শহরটা দেখতে খুবই অদ্ভুত আর ভয়ানক। লোকটা জ্যাসপারকে এই শহরের সম্পর্কে বলতে শুরু করে, আর জ্যাসপার লোকটার কথা শুনতে শুনতে অবাক হয়ে আশেপাশে তাকিয়ে থাকে। যেতে যেতে জ্যাসপার শহরের কিছু লোকজনদের দেখতে পায়, আর তাদেরকে দেখে অনেক ভয়ানক ও আজব মনে হচ্ছিল। জায়গাটাও খুবই নীরব ও ভয়ানক ছিল। জ্যাসপারের এগুলো দেখে একটু অন্যরকম অনুভব হতে শুরু করে। তারপর একটা জায়গায় এসে জ্যাসপার ওই লোকটাকে বলে আমি তো মনে করেছিলাম আমাকে স্বাগতম জানানোর জন্য এখানে অনেক মানুষ আসবে, কিন্তু আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। লোকটা বলে তুমি সামনে ওই যে ঘন্টাটা দেখতে পাচ্ছ ওটা বাজিয়ে দাও, তাহলেই সবাই চলে আসবে। জ্যাসপার কোনো কিছু না বুঝে ওই ঘন্টাটা বাজিয়ে দেয়, আর দুই পাশ থেকে বাচ্চা বুড়ো শহরের সবাই একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। এটা দেখে জ্যাসপার অনেক ভয় পেয়ে যায়, আর এইসব মারামারি দেখে জ্যাসপারের মাথায় আগা মাথা কিছুই ঢুকে না। সে ভয় পেয়ে দৌড়ে ওই শহরের স্কুলে চলে যায়। সেখানে জ্যাসপারের সাথে একটা মেয়ের দেখা হয়। মেয়েটির নাম হলো অ্যালভা।
এলভা জ্যাসপারকে বলে, তোমার ভয় পাওয়া চেহারা আর ইউনিফর্ম দেখে আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি এই শহরের নতুন পোস্টম্যান। এই শহরে নতুন কোনো পোস্টম্যান আসলে তার সবসময় এরকমই অবস্থা হয়। জ্যাসপার এলভাকে জিজ্ঞাসা করে, বাহিরে এত মারামারি হচ্ছে কেন? এলভা বলে, স্মিরিজবার্গ শহরে সবসময় এরকম মারামারি হতেই থাকে। এই শহরে যেরকম মারামারি আর ঝগড়া হয় সেরকম তুমি পুরো পৃথিবীতে আর কোথাও দেখতে পাবে না। এই শহরের লোকেরা সবাই দুই দলে বিভক্ত হয়ে গিয়েছে। যেই লোকটা তোমাকে নৌকা চালিয়ে এখানে নিয়ে এসে তোমাকে ঘন্টা বাজাতে বলেছে, ওই ঘন্টাটা বাজালে দুই দল একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করে। এখন তুমি কি শুধু গল্পই শুনবে নাকি কিছু কেনাকাটাও করবে? জ্যাসপার বলে, মানে কি? এটা কি কোনো স্কুল না? এখানে তো স্টুডেন্ট আর টিচারদের থাকার কথা। জ্যাসপারের দেয়ালের এই ছবিটা দেখে বুঝতে পারে যে এলভাই এই স্কুলের টিচার। এলভা বলে, আমি এমন একটা জায়গায় জব নিয়েছি যেখানে পেরেন্টসরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাতেই চায় না। সবাই সবার বাচ্চাদেরকে শুধু মারামারি করা শেখাতে চায়। তাই আমি বাধ্য হয়ে মাছ বিক্রি করে কিছু টাকা জমাচ্ছি, যাতে আমি এই জায়গা থেকে খুব দ্রুত বের হতে পারি। তারপর সেখানে ওই লোকটা এসে জ্যাসপারকে তার বাড়িতে অর্থাৎ পোস্টাল অফিসে নিয়ে আসে। তখন একটা ছেলে জ্যাসপারের দিকে বরফ ছুঁড়ে মেরে অনেক বেয়াদবি মার্কা কথা বলে সেখান থেকে চলে যায়। অফিসের ভিতরে এসে এই অবস্থা দেখে জ্যাসপার খুবই অবাক হয়ে যায়। আর ওই লোকটাকে বলে, এটা আমার বাবার আরও একটা প্র্যাঙ্ক, তাই না? লোকটা বলে, দেখো আমি তোমাকে বুঝিয়ে বলি। তুমি হলে একজন পোস্টম্যান স্মিরিজবার্গ শহরে, যে শহরটা পৃথিবী থেকে দূরে বড় একটা আইল্যান্ডে রয়েছে, যেখানে সারা বছরই বরফ পড়তে থাকে, যেখানে মানুষেরা সবসময় মাথায় বহন করে আগুনের গাড়ি। আর এটাই হলো তোমার বাড়ি, বুঝতে পেরেছ? এটা বলে লোকটা চলে যায়। সেদিনের রাত জ্যাসপার কোনো রকমে কাটিয়ে দেয়। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে এই অবস্থা। এইসব দেখে জ্যাসপার এই জায়গায় আর একদমই থাকতে চাচ্ছিল না। তখনই তার মনে পড়ে যে 1 বছরে 6000টা চিঠি পোস্ট করতে না পারলে সে তার বাবার সম্পত্তি থেকে কিছুই পাবে না। তাই সে রেডি হয়ে চিঠি খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু বেচারা কারোর কাছেই কোনো চিঠি পায় না। জ্যাসপার ওই লোকটাকে জিজ্ঞাসা করে, এই শহরের সব চিঠিগুলো কোথায়? ওই লোকটা বলে, এই শহরের মানুষেরা শুধু একে অপরকে একটাই কথা বলতে চায়, আর সেটা হলো মারামারি করা। আর এটা করতে তাদের কোনো চিঠির প্রয়োজন হয় না, তাই এই শহরে কোনো চিঠি নেই। জ্যাসপার বলে, যদি এই শহরে কোনো চিঠি না থাকে তাহলে আমি এই শহর থেকে বের হব কিভাবে? তখন জ্যাসপারের কাছে একটা সুন্দর ড্রয়িং উড়ে আসে। সামনের বিল্ডিং থেকে একটা ছোট্ট বাচ্চা জ্যাসপারকে বলে, আমার ড্রয়িংটা বাতাসের কারণে উড়ে গিয়েছে, আপনি কি ওটা আমাকে দিয়ে যাবেন? এটা শুনে জ্যাসপারের মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই বাচ্চাকে বলে, আমি এই ড্রয়িংটা তোমাকে অবশ্যই ফিরিয়ে দেব, কিন্তু এভাবে না। আমি প্রথমে এই ড্রয়িংটা, যেটা অনেক সুন্দর হয়েছে, এটাকে ফোল্ড করে একটা প্যাকেটের ভিতর ঢুকিয়ে এটার উপরে স্ট্যাম্প মেরে তোমার বাড়িতে চিঠি বানিয়ে পোস্ট করে দেব। আর তুমি আমাকে একটা কয়েন দেবে, তাহলে তুমিও তোমার ড্রয়িংটা পেয়ে যাবে আর আমিও একটা চিঠি পেয়ে যাব। এই ড্রয়িংটা আসলেই অনেক সুন্দর হয়েছে। যদি তোমার জায়গায় আমি থাকতাম তাহলে এই ড্রয়িংটাকে চিঠি বানিয়ে অবশ্যই নিয়ে নিতাম। তখন সেখানে ওই বাচ্চার বাবা চলে আসে। জ্যাসপার ওই বাচ্চার বাবার সাথে দুইটা হিংস্র কুকুরকে দেখে অনেক ভয় পেয়ে যায়। বাচ্চাটা তার বাবাকে বলে, পোস্টম্যান আঙ্কেল আমার ড্রয়িংটা আমাকে ফিরিয়ে দেবে, কিন্তু যতক্ষণ ওটা একটা চিঠি হবে না ততক্ষণ ওই ড্রয়িংটা সে আমাকে দিতে পারবে না। তাই আপনি একটা কয়েন দিয়ে ওই ড্রয়িংটা নিয়ে আসুন। এটা শুনে ওই বাচ্চার বাবা তার দুইটা হিংস্র কুকুরকে জ্যাসপারের পিছনে লাগিয়ে দেয়। আর জ্যাসপার কুকুরের দৌড়া রেখে বাড়িতে চলে আসে। তারপর সে টার্গেট নেয় যে 1 সপ্তাহের মধ্যে 6000টা চিঠি পোস্ট করে এখান থেকে সে আবারও তার রাজপ্রাসাদে ফিরে যাবে। কিন্তু কয়েকটা মাস পেরিয়ে যাওয়ার পরেও জ্যাসপার একটা চিঠিও পোস্ট করতে পারে না। তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। একদিন জ্যাসপার যখন আধা মরা হয়ে বসেছিল তখন সে শহরের ম্যাপের একদম কোনায় একটা জায়গা দেখতে পায় আর লোকটাকে ওই জায়গার বিষয়ে জিজ্ঞাসা করে। লোকটা বলে, ওই জায়গায় একজন বৃদ্ধ লোক থাকে, তোমার ওখানে অবশ্যই যাওয়া উচিত, ওটা অনেক সুন্দর একটা জায়গা। জ্যাসপারের কাছে যেহেতু কোনো কাজ ছিল না তাই সে তার গাড়িতে করে ওই জায়গায় চলে আসে, কিন্তু সে ওখানে কাউকেই দেখতে পায় না। ওখানে শুধু একটাই বাড়ি ছিল। জ্যাসপার ওই বাড়ির ভিতরে চলে যায়, কিন্তু বাড়ির ভিতরেও সে কাউকেই দেখতে পায় না। বাড়ির ভিতরে সে অনেকগুলো খেলনা দেখতে পায়, কিন্তু সে খেলনাগুলোকে ইগনোর করে যখন জানালার কাছে আসে তখন সে একটা লোককে বাড়ির ভিতরে আসতে দেখে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর জ্যাসপার আস্তে করে লুকাতে গিয়ে বিভিন্ন জিনিসের সাথে ধাক্কা খেয়ে ওই লোকটার সামনে চলে আসে। জ্যাসপার লোকটার হাতে একটা অস্ত্র দেখে অনেক ভয় পেয়ে যায় আর তার ব্যাগটা ফেলে রেখেই দ্রুত দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। লোকটা জ্যাসপারের ব্যাগ উঠিয়ে একটা জায়গায় রেখে দেয়।
তখন ব্যাগের ভিতর থেকে একটা কাগজ বেরিয়ে আসে। আর হঠাৎ করে অদ্ভুত একটা বাতাস চলে আসে। ওই অদ্ভুত বাতাস কাগজটাকে উড়িয়ে ওই বৃদ্ধ লোকের সামনে নিয়ে আসে। লোকটা কাগজটা খুলে ওই ছোট্ট বাচ্চার ড্রয়িংটা দেখতে পায়। লোকটা দেখে ওই বাচ্চাটা খুবই মন খারাপ করে জানালার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে আমরা জ্যাসপারকে দেখি। সে ওই বৃদ্ধ লোককে দেখে এতটাই ভয় পেয়েছে যে সে তার সব জিনিসপত্র নিয়ে সম্পত্তির আশা বাদ দিয়ে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাড়িতে করে যাওয়ার সময় জ্যাসপারের সামনে ওই লোকটা চলে আসে। লোকটাকে দেখে জ্যাসপার ভয় পেয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু লোকটা জ্যাসপারকে ওই ড্রয়িংটা দেখে জিজ্ঞাসা করে যে এই বাচ্চার বাড়ি কোথায়। জ্যাসপার লোকটাকে নিয়ে ওই বাচ্চার বাড়ির সামনে চলে আসে। লোকটা জ্যাসপারকে একটা পার্সেল দিয়ে ওই বাড়ির ভিতরে যেতে বলে, কিন্তু বাড়ির ভিতরে এইসব দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। লোকটা তার হাত দিয়ে গেট বড় করে জ্যাসপারকে ভিতরে ঢুকিয়ে দেয়। আর কারোর আসার শব্দ শুনে ওই দুইটা হিংস্র কুকুর ঘুম থেকে উঠে পড়ে আর জ্যাসপারকে দেখে তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে। এটা দেখে জ্যাসপার ওই লোকটার কাছে দ্রুত তাকে এখান থেকে বের করার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু লোকটা এভাবে লাথি মেরে তাকে ভিতরে পাঠিয়ে দেয়। জ্যাসপারের ভিতরে আসার শব্দ শুনে ওই বাচ্চার বাবা বন্দুক নিয়ে নিচে আসতে থাকে। জ্যাসপার তাড়াতাড়ি দরজার লক খুলে বাহিরে চলে আসে আর ওই বাচ্চার বাবা জ্যাসপারকে ধরার জন্য বাড়ির বাহিরে চলে যায়। বৃদ্ধ লোক জানালা দিয়ে ভিতরে তাকিয়ে দেখে ওই বাচ্চাটা বৃদ্ধ লোকের দেওয়া খেলনাটা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর খুবই আনন্দের সাথে ওই খেলনা দিয়ে খেলতে শুরু করে। বৃদ্ধ লোক যখন মুগ্ধ হয়ে ওই বাচ্চার খুশি দেখছিল তখন জ্যাসপার সেখান থেকে চলে যায়। তখন বাচ্চাটা জানালার পাশে কারোর উপস্থিতি অনুভব করে আর দরজা খুলে বাহিরে এসে সে তার ড্রয়িংটা দেখতে পায়, কিন্তু বাচ্চাটার সামনে তাকিয়ে ওই বৃদ্ধ লোকটিকে আর খুঁজে পায় না। পরের দিন সকালে জ্যাসপারের কাছে কিছু বাচ্চারা এসে বলে আমরা চিঠি পাঠাতে চাই। এটা শুনে জ্যাসপার অবাক হয়ে যায়। বাচ্চারা বলে কেউ একজন আমাদেরকে বলেছে মিস্টার ক্রসকে চিঠি পাঠালে তিনি আমাদেরকে খেলনা দিবেন, তাই আমরা ওনাকে চিঠি পাঠাতে চাই। এটা শুনে জ্যাসপারের মাথায় একটা আইডিয়া আসে। সে রাস্তায় বেরিয়ে অনেকগুলো বাচ্চাদেরকে খেলনার কথা বলে তাদের থেকে চিঠি আদায় করে নেয় আর ওই চিঠিগুলো নিয়ে আবারও মিস্টার ক্লসের কাছে চলে যায়। মিস্টার ক্লস তখন বার্ড হাউস বানাচ্ছিলেন। জ্যাসপার ওনাকে বলে গতকালকে আপনি আর আমি যখন ওই বাচ্চাটার কাছে একটা খেলনা দিয়ে এসেছিলাম এই কথাটা পুরো শহরে ছড়িয়ে গিয়েছে এবং বাচ্চারা খেলনা নেওয়ার জন্য আপনার কাছে চিঠি লিখতে শুরু করেছে। আর যেহেতু আপনার কাছে অনেকগুলো খেলনা আছে তাই ওই খেলনাগুলো যদি আপনি আমাকে দিতেন তাহলে আমি বাচ্চাদের কাছে পৌঁছে দিতাম। জ্যাসপার দেখে মিস্টার ক্লসের বাড়ির সামনে অনেকগুলো বার্ড হাউস রয়েছে এবং দৃশ্যটা দেখতেও অনেক সুন্দর লাগছে। জ্যাসপারের কথা শুনে মিস্টার ক্লস জ্যাসপারকে এখান থেকে চলে যেতে বলে। জ্যাসপার তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে বাচ্চারা আপনার খেলনা পেয়ে তারা অনেক খুশি হবে, তারা খেলনা পাওয়ার জন্য অনেক আশা নিয়ে বসে আছে, কিন্তু এখন আপনি মানা করে দিলে তাদের মন ভেঙে যাবে। তখন সেখানে আবারও ওই অদ্ভুত বাতাস চলে আসে। বাতাসটা ঘুরে ঘুরে জ্যাসপারের কাছে চলে আসে আর ওই অদ্ভুত বাতাসকে দেখে মিস্টার ক্লস বাচ্চাদেরকে খেলনা দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর বলে আজকে রাতে আবারও ওই সময় তুমি আর আমি একসাথে মিলে বাচ্চাদেরকে খেলনা দিতে যাব। অন্যদিকে আমরা দুইটা বাচ্চাকে দেখি যারা গতকালকের ওই খেলনা দিয়ে একসাথে খেলা করছিল। ওই দুই বাচ্চার মা বাবা যখন দেখে তাদের দুজনের বাচ্চা একে অপরের সাথে খেলা করছে এটা দেখে তারা কেন জানি ভয় পেয়ে যায়। আর ওই দিন রাতে এই খেলার বিষয়টা নিয়ে একটা আদালত বসে আর আমরা এই শহরের একটা ইতিহাস জানতে পারি। এই শহরের মানুষেরা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছে। এক দলের নাম হলো ক্রামস আর আরেক দলের নাম হলো এলিম্পো এবং এই দুই দল বিগত অনেক বছর ধরে একে অপরের সাথে যুদ্ধ করে আসছে। এটা তাদের একটা প্রথা হয়ে গেছে, সেজন্য তারা দুই দলের কেউই একে অপরকে একদমই দেখতে পারে না। আর যেই দুই বাচ্চারা একটু আগে খেলনা দিয়ে খেলা করছিল তাদের মধ্যে একজন হলো ক্রামস দলের আর আরেকজন হলো এলিম্বো দলের, এবং দুই দল যেহেতু একে অপরকে অনেক ঘৃণা করে সেজন্য দুই দলের বাচ্চারা একে অপরের সাথে খেলা করায় এটা তাদের রীতির বিরুদ্ধে গিয়েছে। সেজন্য এই ঘটনা নিয়ে রাতে আদালত বসেছে। দুই দলের লিডার দুই বাচ্চাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা জানি তুমি এটা ভুল করে করেছ, তাই পরবর্তীতে তোমার দ্বারা এরকম কোনো ভুল যেন আর কখনো না হয়। অন্যদিকে রাতের বেলা আমরা জ্যাসপার ও মিস্টার ক্লসকে দেখি। যেহেতু বাড়ির দরজার সামনে খেলনা রেখে গেলে বাচ্চারা খেলনা পাবে না, সেজন্য খেলনাটা বাড়ির ভিতরে যেয়ে রেখে আসতে হবে। আর বাড়ির ভিতরে খেলনা রাখতে যেয়ে জ্যাসপারের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর খুবই ক্লান্ত অবস্থায় জ্যাসপার তার বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে আরও অনেক বাচ্চারা খেলনা পাওয়ার জন্য চিঠি নিয়ে আসে। তখন আমরা একটা মিষ্টি বাচ্চাকে দেখতে পাই।
বাচ্চাটা সামি ভাষায় কথা বলছিল, সেজন্য জ্যাসপার তার কথা কিছুই বুঝতে পারে না। আর বাচ্চাটার কাছে যেহেতু কোনো চিঠি ছিল না, সেজন্য জ্যাসপার তাকে ইগনোর করে। আর জ্যাসপার অন্য বাচ্চাদেরকে বলে, চিঠি লিখে না আনলে তোমরা খেলনা পাবে না। বাচ্চারা বলে, কিন্তু আমরা লিখতে পারি না। এটা শুনে জ্যাসপার বাচ্চাদেরকে স্কুলে মিস অ্যালভার কাছে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেয়। মিস অ্যালভা জ্যাসপারের কাছে এসে বলে, তুমি বাচ্চাদেরকে আমার কাছে পাঠিয়েছো পড়ালেখা শেখার জন্য, তোমার কি মাথা ঠিক আছে? এই শহরে আমি বিগত 5 বছর ধরে আটকে আছি। এখানে থাকতে থাকতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখন যখন এখান থেকে চলে যাওয়ার সময় কাছে চলে এসেছে, তাই আমি এখন তোমাকে কোনো উল্টাপাল্টা করতে দেব না। তুমি যা ইচ্ছা করো, কিন্তু তোমার কাজে আমাকে টেনে আনবে না। জ্যাসপার বলে, পড়াশোনা না করলে এই বাচ্চাদের ভবিষ্যৎ এমনিতেই অন্ধকার হয়ে যাবে, আর তুমি তো এটা অবশ্যই চাইবে না। সেজন্যই তো তুমি একজন টিচার হয়েছো। এটা শুনে আলভা চলে যায়। তারপরে জ্যাসপার প্রতিদিনের মতোই রাতের বেলা বাচ্চারা যখন ঘুমিয়ে যায়, তখন চুপ করে বাচ্চাদের রুমে খেলনা রেখে আসে। এভাবে একদিন জ্যাসপার ওই বেয়াদব বাচ্চাটার বাড়িতে যায়, যেই বাচ্চাটা জ্যাসপারের সাথে বেয়াদবি করেছিল। তাই সে ওই বাচ্চাকে কোনো গিফট না দিয়ে গিফটের জায়গায় একটা কয়লা রেখে চলে আসে। অন্যদিকে বাচ্চারা যখন মিস অ্যালভার কাছে বসেছিল, তখন অ্যালভা একটা বাচ্চাকে তার নাম লেখা শেখায়। এটা দেখে সেখানে যত বাচ্চারা ছিল তারা সবাই মিস অ্যালভার কাছে পড়ালেখা শেখার জন্য অনেক আগ্রহ দেখাতে থাকে। এটা দেখে অ্যালভা মনে মনে কিছু একটা চিন্তা করে। অন্যদিকে আমরা দেখি খেলনার পরিমাণ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে এই বেচারা ঘোড়া গাড়ি টানতে পারছিল না। তাই মিস্টার ক্লজ সিদ্ধান্ত নেয় যে খেলনার পরিমাণ কমিয়ে দিবে। আর খেলনার পরিমাণ কমে গেলে যেহেতু জ্যাসপারের চিঠির পরিমাণও কমে যাবে, সেজন্য জ্যাসপার খেলনার পরিমাণ না কমিয়ে সেখানে আশেপাশে যেই হরিণগুলো ছিল তাদেরকে ধরার চেষ্টা করে। কিন্তু বেচারা একটা হরিণকেও ধরতে পারে না। উল্টা হরিণ ধরতে গিয়ে বেচারার অবস্থাই খারাপ হয়ে যায়। এভাবে সন্ধ্যা পর্যন্ত ব্যর্থ চেষ্টা করার পর মিস্টার ক্লজ বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় হরিণগুলোকে ধরে গাড়ির সাথে বেঁধে দেয়, এবং তারা দুইজন একসাথে বাচ্চাদেরকে খেলনা বিতরণ করতে বেরিয়ে পড়ে। পরের দিন বাচ্চারা যখন জ্যাসপারের কাছে চিঠি নিয়ে আসে, তখন ওই বেয়াদব বাচ্চাটা জ্যাসপারকে বলে, আমিও চিঠি পাঠিয়েছিলাম, তাহলে আমি কোনো খেলনা পাইনি কেন? আর খেলনার জায়গায় একটা কয়লা কেন রেখে দিয়েছে? জ্যাসপার বলে, কারণ তুমি এটারই যোগ্য। মিস্টার ক্লজ কখনো বেয়াদব বাচ্চাদেরকে কোনো খেলনা দেয় না। ওই ছেলেটা বলে, আমি যে বেয়াদব এটা কি তুই ওকে বলেছিস? জ্যাসপার বলে, আমার বলার কোনো প্রয়োজন হয়নি, কারণ মিস্টার ক্লজ সব কিছু জানেন। তিনি একটি লিস্ট রাখেন, সেটা হলো বেয়াদব বাচ্চাদের লিস্ট। আর যেই বাচ্চারা বেয়াদব বাচ্চাদের লিস্টে থাকে ওদেরকে মিস্টার ক্লজ কখনো কোনো খেলনা দেয় না। তুমি যদি বেয়াদব বাচ্চাদের লিস্টে থাকতে চাও, তাহলে এখন এই বরফ দিয়ে আমাকে মারতে পারো। ওই বাচ্চাটা একদম চুপ হয়ে যায়। বাচ্চারা যখন শুনে মিস্টার ক্লজ শুধু ভালো বাচ্চাদেরকে উপহার দেয় আর খারাপ বাচ্চাদেরকে উপহার দেয় না, তখন শহরের প্রত্যেকটা বাচ্চা সব খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করতে শুরু করে, একে অপরকে সাহায্য করে এবং বড়দেরকেও অন্যের ক্ষতি করা থেকে বিরত রাখে। তারা প্রতিদিন অনেক ভালো কাজ করে এবং তারা কি কি ভালো কাজ করলো সেটা মিস্টার ক্লজকে চিঠি লিখে জানায়। আর বাচ্চাদের দেখা দেখি বড়রাও একে অপরের সাথে ঝগড়া করা বন্ধ করে মিলেমিশে হাসি খুশিভাবে থাকতে শুরু করে। বাচ্চাদের ভালো কাজ করা দেখে মিস অ্যালভা তারা জমানো সব টাকা দিয়ে বাচ্চাদের জন্য বই খাতা কিনে আনে এবং স্কুলটাকে সত্যিকারের একটা স্কুল হিসেবে পরিবর্তন করে দেয়। বাচ্চারা প্রতিদিন স্কুলে যেয়ে নিয়মিতভাবে পড়াশোনা করতে শুরু করে। বাচ্চারা সবসময় বড়দের সাথে সম্মানের সাথে কথা বলে, কেউই কখনো কারোর সাথে কোনো রকম বেয়াদবি করে না। শহরের অবস্থা ধীরে ধীরে অনেক সুন্দর হতে শুরু করে। আর জ্যাসপারের কাছে প্রতিদিন শত শত চিঠি আসতে শুরু করে। শহরের সবাই ঝগড়া করা বন্ধ করে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে, এটা দেখে দুই দলের লিডারদের একদমই সহ্য হয় না। আর তারা যখন দেখে বাচ্চাদের কারণে বড়রাও ভালো হয়ে যাচ্ছে আর বাচ্চারা মিস্টার ক্লসের খেলনা পেয়ে ভালো হচ্ছে, তখন তারা ওই খেলনাগুলোকে নষ্ট করার সিদ্ধান্ত নেয়। তারপর রাতে জ্যাসপার আর মিস্টার ক্লস যখন খেলনা নিয়ে একজন আরেকজনের সাথে টুকটাক কথা বলতে বলতে যাচ্ছিল, তখন মিস্টার ক্লস বলে, একটা সত্যিকারের নিঃস্বার্থ কর্ম আর একটা নিঃস্বার্থ কর্মকে জন্ম দেয়। জ্যাসপার বলে, এই কথাটা আপনি কোথায় শুনেছেন? মিস্টার ক্লস বলে, কেউ একজন আমার জীবনে ছিল যে আমাকে এই কথাটা বলেছিল। জ্যাসপার বলে, আমিও আপনাকে একটা জ্ঞানের কথা বলছি, সেটা হলো কেউই কখনো কোনো কাজ নিঃস্বার্থভাবে করে না। কাজটা করার পিছনে তার কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। মিস্টার ক্লস বলে, তাহলে তুমি বাচ্চাদের জন্য এত কিছু করছো কেন? জ্যাসপার এই কথার কোনো উত্তর দেয় না। তখন তারা দুইজন সামনে তাকিয়ে দেখে দুই দলের লিডার দুই পাশ থেকে মিস্টার ক্লস আর জ্যাসপারের উপর আক্রমণ করে, কিন্তু তারা দুইজন কোনো রকমে বেঁচে যায় আর তাদের গাড়ির যে চাকা ছিল সেটা ভেঙে যায়।
গাড়ির সামনে যেই হরিণগুলো বাঁধা ছিল তারা ভয় পেয়ে অনেক দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে এবং তারা দুইজন এইভাবে আকাশে উঠতে শুরু করে। সেই সময় একটা বাচ্চা ঘুম থেকে উঠে তারা জানালার বাহিরে এই দৃশ্য দেখতে পায় আর অনেক অবাক হয়ে যায়। এইদিকে এই ঘটনার পরে জ্যাসপার ও মিস্টার ক্লসের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। পরের দিন বাচ্চারা বলাবলি করতে শুরু করে যে গতকাল রাতে আমি মিস্টার ক্লসকে একটা গাড়িতে দেখেছি, যেই গাড়িটি জাদুকরী হরিণরা চালাচ্ছিল। এই কথাটা যখন জ্যাসপার মিস্টার ক্লসকে বলে তখন সে এটা শুনে ভয়ানকভাবে হাসতে শুরু করে। তারপর সন্ধ্যার দিক দিয়ে জ্যাসপার দেখতে পায় যে মিস্টার ক্লসের বাড়িতে যে খেলনাগুলো ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে। সে মিস্টার ক্লসকে এই কথা বললে ক্লস বলে, হ্যাঁ, খেলনাগুলো প্রায় শেষ, বেশি থেকে বেশি হলেও আর 1 থেকে 2 বার আমরা খেলনা বিতরণ করতে পারবো। এটা শুনে জ্যাসপার অনেক চিন্তিত হয়ে যায়, কারণ খেলনা না থাকলে সে আর চিঠি পাবে না, আর চিঠি না পেলে সে কখনো এখান থেকে বের হতে পারবে না। সে চিন্তিত অবস্থায় তার বাড়িতে ফিরে আসে। অন্যদিকে আমরা 2 দলের লিডারদেরকে দেখতে পাই। তারা দুইজন একে অপরকে বলতে থাকে যে ওই পোস্টম্যান আর খেলনাওয়ালা লোকটার জন্য আমাদের বাচ্চারা দিন দিন ভালো আর ভদ্র হয়ে যাচ্ছে। তারা একসাথে হাসি খুশিভাবে আনন্দের সাথে বসবাস করতে শুরু করেছে, আর আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে এটা এভাবে হতে দিতে পারি না। এখন আমাদের দুজনের এক হয়ে যাওয়া উচিত, মানে এখন আমাদের দুজনের মধ্যে শান্তি রেখে আমাদের তাদের শান্তিকে নষ্ট করতে হবে। এটা বলে তারা দুইজন একসাথে হাত মিলায় আর তাদের বাচ্চাদেরকে আবারও কিভাবে আগের মতো বানানো যায় এই বিষয়ে প্ল্যান করতে থাকে। অন্যদিকে আমরা মিস্টার ক্লসকে দেখি, সে যখন কাজ করছিল তখন সে আবারও সেই অদ্ভুত বাতাসটা অনুভব করে। বাতাসটা মিস্টার ক্লসকে এই ঘরটার সামনে নিয়ে আসে। মিস্টার ক্লস ঘরের ভিতরে জ্যাসপারকে দেখতে পায়। জ্যাসপার মিস্টার ক্লসকে বলে কিছুদিনের মধ্যেই ক্রিসমাস আসছে। ক্রিসমাসের রাতে বাচ্চারা ঘুমিয়ে সকালবেলা উঠে যখন তাদের বিছানার পাশে নতুন একটা খেলনা পাবে তখন তারা অনেক খুশি হয়ে যাবে। আমরা ক্রিসমাসের রাতে প্রত্যেকটা বাচ্চাকে গিফট দেব। আপনি আর আমি একসাথে মিলে এই কাজটা করব, আর আমরা ক্রিসমাসটাকে একদম স্মৃতিময় বানিয়ে ফেলব। মিস্টার ক্লস বলে, কিন্তু তুমি এতগুলো খেলনা পাবে কোথায়? জ্যাসপার বলে, খেলনাগুলো আপনি বানাবেন। মিস্টার ক্লস বলে, আমি খেলনা বানানো অনেক আগেই ছেড়ে দিয়েছি, আমি এখন আর কোনো খেলনা বানাই না। জ্যাসপার বলে, আপনার ভিতরে প্রতিভা আছে, আপনার এই হাত শুধুমাত্র খেলনা বানানোর জন্যই তৈরি হয়েছে। আপনি খেলনা বানানোর জন্য কোথায় কোন কাজ করবেন আমি সব কিছু একদম ঠিক করে রেখেছি। মিস্টার ক্লস জ্যাসপারকে এই বিষয়ে মানা করতে থাকে, আর জ্যাসপার তার মতো মিস্টার ক্লসের সাথে কথা বলতেই থাকে। কথা বলতে বলতে জ্যাসপার এই জায়গা থেকে কাপড়টা সরিয়ে দেয়। জ্যাসপার জিজ্ঞাসা করে, এটা কি? মিস্টার ক্লস বলে, চলে যাও এখান থেকে। জ্যাসপার মিস্টার ক্লসের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু মিস্টার ক্লস খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে জ্যাসপারকে এখান থেকে চলে যেতে বলে, আর জ্যাসপার মন খারাপ করে তার বাড়িতে চলে আসে। জ্যাসপার সেখানে ওই মেয়েটাকেও দেখতে পায়, আর তার মনের দুঃখগুলো ওই মেয়েটাকেই বলতে শুরু করে। বাচ্চাটাও জ্যাসপারকে একটা কথা বলে, কিন্তু জ্যাসপার ওই মেয়েটার ভাষা একদমই বুঝতে পারে না। তাই সে মেয়েটাকে নিয়ে এলভার কাছে চলে আসে। তারা তিনজন একসাথে অনেকটা সময় কাটায়, আর এলভা মেয়েটার কথা বুঝতে পেরে জ্যাসপারকে বলে মেয়েটা বলছে যে সে একটা নৌকা চায়। মেয়েটা এলভার সাহায্য নিয়ে নিজের হাতে একটা চিঠি লিখে ফেলে। জ্যাসপারের চিঠিটা নিয়ে নিজেই ওই বাচ্চাটার জন্য নৌকা বানাতে শুরু করে। অন্যদিকে আমরা মিস্টার ক্লসকে দেখি, সে জ্যাসপারের সাথে ওই রকম ব্যবহার করার জন্য মনে মনে অনেক গিল্টি ফিল করছিল, এবং তারা জ্যাসপারের কথা অনেক মনে পড়ছিল। তাই রাত একটু গভীর হলে সে জ্যাসপারের বাড়িতে চলে আসে, আর দেখতে পায় জ্যাসপার ওই বাচ্চাটার জন্য একটা নৌকা বানানোর চেষ্টা করেছিল, কিন্তু সে বানাতে না পেরে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। মিস্টার ক্লস বাচ্চাটার জন্য নিজেই নৌকা বানাতে শুরু করে, এবং কাজের শব্দ শুনে জ্যাসপার ঘুম থেকে উঠে পড়ে। মিস্টার ক্লস জ্যাসপারকে ইশারা দিয়ে কাজ করতে বলে, এবং তারা দুইজন একসাথে মিলে এক রাতের মধ্যেই নৌকা বানিয়ে সকাল হওয়ার আগেই তারা দুইজন এখানে চলে আসে, আর ওই নৌকাটা চুপচাপ আস্তে করে এখানে রেখে তারা লুকিয়ে পড়ে। পরের দিন সকালে মেয়েটা উঠে ওই নৌকাটা দেখে অনেক খুশি হয়ে যায়, এবং বাচ্চাটার খুশি দেখে জ্যাসপার ও মিস্টার ক্লস মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, এবং তারাও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে এই মাথামোটা দুইটা এখানে এসে জ্যাসপারের বাড়িতে এই দৃশ্য দেখে বুঝে যায় যে জ্যাসপারের অনেকগুলো চিঠির প্রয়োজন। এইদিকে জ্যাসপার ও মিস্টার ক্লস বাচ্চাটা খেলনা পেয়ে কতটা খুশি হলো এই বিষয়ে কথা বলছিল। তখন মিস্টার ক্লস তার জীবনের একটা ঘটনা বলতে থাকে। সে বলে, আমার জীবনেও এমন একটা মানুষ ছিল, যেই মানুষের সঙ্গে থাকলে আমার ভিতরে সবসময় একটা ভালো লাগা, একটা আনন্দ কাজ করত।
আর সে হলো আমার লিডিয়া। আমি যখন তাকে এই জায়গাটা প্রথম দেখিয়েছিলাম তখন এই জায়গাটা তার অনেক পছন্দ হয়েছিল। তারপর আমি এখানেই শহর থেকে দূরে অনেক সুন্দর ও নির্জন একটা জায়গায় বাড়ি তৈরি করেছি। কিন্তু আমরা এখানে একা থাকতে চাইনি, আমরা ছেলে মেয়ে চেয়েছিলাম যারা সবসময় হাসবে, খেলবে, দৌড়াদৌড়ি করবে। আমরা তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আর আমি তাদের জন্য খেলনা বানানো শুরু করে দিয়েছিলাম। আমাদের অপেক্ষা ধীরে ধীরে বাড়তে থাকলো, আর আমার বানানো খেলনাগুলোও ধীরে ধীরে বাড়তে থাকলো। কিন্তু তারা কোনোদিনও আমাদের জীবনে আসেইনি। তারপর একদিন হঠাৎ করে লিডিয়া অসুস্থ হয়ে যায়, আর চির বিদায় নিয়ে আমাকে ছেড়ে চলে যায়। লিডিয়া চলে যাওয়ার পর আমার ভিতরে কিছু একটা মরে যায়। আমার বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্যই ছিল না। লিডিয়া পাখি অনেক পছন্দ করত, সেজন্য আমি সবসময় শুধু বার্ড হাউস বানাতাম। তারপর আমার জীবনে তুমি আসলে, যে বাচ্চাদেরকে খেলনা বিতরণ করে, বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে নিয়ে আসে। আর বাচ্চাদের মুখে হাসি দেখে আমি ভিতর থেকে আবারও জীবিত হতে শুরু করি। আর এজন্য আমার তোমাকে ধন্যবাদ বলা উচিত। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা দুইজন মিলে ক্রিসমাসের জন্য অনেকগুলো খেলনা তৈরি করব। আর ক্রিসমাসের রাতে শহরের প্রত্যেকটা বাচ্চাকে খেলনা দিয়ে আসব। আর সারা বছর প্ল্যানিং করে পরের বছর আমরা আরো বিভিন্ন শহরে বাচ্চাদেরকে খেলনা দিতে যাব। এভাবে প্রতি বছর আমরা খেলনা বিতরণ করতেই থাকবো। আমাদের কাছে বেশি সময় নেই, এখনই কাজ শুরু করতে হবে, তাড়াতাড়ি চলো। এটা শুনে জ্যাসপার একটু মন খারাপ করে মনে মনে বলে, হয়তো পরের বছর আমি আর এখানে থাকবো না। জ্যাসপার মন খারাপ করে যখন বাড়িতে আসছিল তখন সে স্কুল থেকে বাচ্চাদের পড়ার শব্দ শুনতে পায়। আর স্কুলের ভিতরে যে দেখে এই জায়গাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। জ্যাসপার জিজ্ঞাসা করে, এই জায়গাটা এমন হলো কিভাবে? এলভা বলে, আমি এই জায়গাটা একটু পরিবর্তন করে দিয়েছি। জ্যাসপার বলে, কিন্তু এগুলো টাকা পেলে কোথায়? তুমি তো বলেছিলে টাকা জমিয়ে খুব দ্রুত এখান থেকে চলে যাবে। এলভা বলে, যদি একটা মানুষ পাগল হয় তাহলে ওই পাগলই একমাত্র এখন এই শহরটা ছেড়ে এখান থেকে যেতে চাইবে। জ্যাসপার বলে, মানে কি? এলভা বলে, তোমার কোনো ধারণাই নেই যে তুমি এই শহরে এসে এখানে কি পরিবর্তন করে দিয়েছ। এলভা জ্যাসপারের হাত ধরে তাকে এখানে নিয়ে আসে আর বলে, দেখো তুমি কি করেছ। জ্যাসপার এই শহরের এই দৃশ্য দেখে অনেক অবাক হয়ে যায়। পরের দিন মিস্টার ক্লস আর জ্যাসপার যখন কাজ করছিল তখন ওই ছোট্ট মেয়েটা তার পরিবার ও আত্মীয় স্বজনদেরকে সেখানে নিয়ে আসে এবং তারা সবাই একসাথে মিলে খেলনা বানানোর কাজ শুরু করে দেয়। জ্যাসপার এলভাকেও সেখানে নিয়ে আসে। তারা একসাথে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। এখানের মানুষদের সাথে থাকতে থাকতে জ্যাসপারের ধীরে ধীরে এখানে ভালো লাগতে শুরু করে। জ্যাসপার আর এলভা একে অপরকে ভালোবাসতে শুরু করে এবং জ্যাসপার সারা জীবনের মতো এই শহরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। পরের দিন তারা যখন কাজ করছিল তখন সেখানে জ্যাসপারের বাবা চলে আসে। জ্যাসপার বাহিরে এসে তার বাবাকে বলে, আমার সময় এখনো শেষ হয়নি, আপনি এখনই কেন এসেছেন? জ্যাসপারের বাবা বলে, স্মিরিন্সবার্গ থেকে 14,000 চিঠি আমার কাছে গিয়েছে, তাই এটা দেখার জন্য তো আমার নিজেকেই আসতে হতো। 14,000 চিঠির কথা শুনে জ্যাসপার অবাক হয়ে যায় আর বলে, এখানে কোনো গন্ডগোল অবশ্যই আছে। তখন সেখানে এই দুইজন চলে আসে। গতকাল রাতে এরা দুইজনই চিঠিগুলো লিখে জ্যাসপারের বাবার কাছে পাঠিয়ে দিয়েছিল, কারণ যাতে জ্যাসপারের বাবা এসে জ্যাসপারকে এখান থেকে নিয়ে যায় আর তাদের বাচ্চারা খেলনা না পেয়ে আবারও আগের মতো হয়ে যায়। জ্যাসপারের বাবা বলে, তুমি এখানে কি কি অর্জন করেছো এই সব কিছু এরাই আমাকে বলেছে। তো তুমি কি এখন বাড়ি যাওয়ার জন্য তৈরি, যেখানে তুমি আবার একজন রাজকুমারের মতো থাকতে পারবে? এটা শুনে জ্যাসপার কিছুই বুঝে উঠতে পারে না। এরা দুইজন বলে, তোমার তো এগুলো সব অবশ্যই পাওয়া উচিত, কারণ তুমি চিঠির ব্যবস্থা করার জন্য বাচ্চাদেরকে দিয়ে চিঠি লিখিয়েছ, তাদেরকে স্কুলে পাঠিয়েছ এবং বড়দের মাঝখানে ভালোবাসা ছড়িয়ে দিয়েছ। তোমার তো এগুলো অবশ্যই পাওয়া উচিত। তখন তাদের এই সব কথা পিছন থেকে জ্যাসপারের সমস্ত বন্ধুরাও শুনে ফেলে। এলভা বলে, তুমি আমাদের সবাইকে বোকা বানিয়েছ, যাতে তুমি আবারও তোমার আরামায়েশের জীবনে ফিরে যেতে পারো। জ্যাসপার বলে, আমি প্রথমে এটাই চাইতাম, কিন্তু আমি এখন এটা চাই না। আমি এখন তোমাদের সাথে এখানেই থাকতে চাই। তারা কেউই জ্যাসপারের কোনো কথা না শুনে দরজা বন্ধ করে ভিতরে চলে যায়। আর জ্যাসপার অনেক মন খারাপ করে তার বাবার সাথে বাড়িতে ফিরে যেতে থাকে। নৌকায় ওঠার সময় লোকটা জ্যাসপারকে দেখে বলে, এরকম ঘটনা আমি প্রথমবার দেখছি। জ্যাসপারের বাবা বলে, আপনি কি বলতে চাচ্ছেন? লোকটা বলে, আমি এর আগে কখনো একজন পোস্টম্যানকে এই শহর থেকে যাওয়ার সময় এতটা মন খারাপ করতে দেখিনি। এটা অনেক অবাক করার মতো বিষয়। এটা শুনে জ্যাসপারের বাবা জ্যাসপারের কাছে যেয়ে বসে আর লোকটা নৌকা চালিয়ে নদী পার করতে শুরু করে। তখন জ্যাসপারকে খুঁজতে খুঁজতে ওই ছোট্ট মেয়েটা সেখানে চলে আসে
প্রথমে সে মনে করে জ্যাসপার তার বাবার সাথে চলে গিয়েছে, কিন্তু একটু পরে সে দেখে জ্যাসপার তার বাবার সাথে যায়নি। সে নৌকা থেকে নেমে এখানেই থেকে গিয়েছে। এটা দেখে মেয়েটা অনেক খুশি হয়ে যায়। জ্যাসপার বলে, আমি আমার বাবাকে সব কথা খুলে বলেছি। সব শোনার পর আমার বাবা আমাকে জড়িয়ে ধরেছে আর বলেছে আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত। তারপর আমি আমার বাড়িতে ফিরে না যেয়ে নৌকা থেকে নেমে আসি। কথা বলতে বলতে জ্যাসপার দেখতে পায় যে শহরের লোকেরা একসাথে মিলে মিস্টার ক্লসের বাড়ির দিকে যাচ্ছে। এটা দেখে জ্যাসপার বুঝে যায় যে শহরের লোকেরা ক্লসের বাড়িতে যেয়ে খেলনাগুলোকে নষ্ট করতে যাচ্ছে। অন্যদিকে ক্লস যখন খেলনাগুলো গাড়িতে ওঠাচ্ছিল তখন তার জ্যাসপারের কথা অনেক মনে পড়ছিল এবং জ্যাসপার তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য সবাই অনেক মন খারাপ করে কাজ করছিল। তখন সেখানে দুই দলের লোকজনেরা চলে আসে। ক্লস বলে, তোমরা এখানে কেন এসেছো? তারা বলে, কেন, আমরা কি এখানে আসতে পারি না? আমরা তোমার খেলনাগুলোকে একটু দেখতে এসেছি। ক্লস বলে, খেলনাগুলোর সঙ্গে তোমরা যা খুশি করো, কিন্তু কারোর কোনো রকম ক্ষতি করবে না। তারা বলে, আমরা এখানে কারোর কোনো ক্ষতি করতে আসিনি। এই খেলনাগুলো না থাকলে আমাদের বাচ্চাদের আবারও আগের মতো খারাপ হতে বেশি দিন সময় লাগবে না, আর বাচ্চাদের দেখা দেখি বড়রাও খারাপ হয়ে যাবে। তারা যখন খেলনাগুলো নষ্ট করার জন্য এগিয়ে যায় তখন সেখানে জ্যাসপার চলে আসে আর খেলনাগুলো নিয়ে গাড়িতে বসে সে দেখতে পায় যে গাড়িটা হরিণগুলোর সঙ্গে বাধা নেই। তাই গাড়িটা পিছনের দিকে নিজে নিজেই চলতে শুরু করে আর দুই দলের লোকেরা তাদেরকে ধরার জন্য তাদের পিছু করতে শুরু করে। বেশ অনেকক্ষণ পিছু করার পর এরা দুইজন দুই পাশ থেকে গাড়ি থামানোর জন্য একসাথে লাফ দেয় আর দুইজন একসাথে ধাক্কা খেয়ে মেয়েটা এই খাদ থেকে নিচে পড়তে থাকে। তখন ছেলেটা মেয়েটার হাত ধরে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে জ্যাসপার ও মিস্টার ক্লস ধীরে ধীরে সামনে বিশাল বড় একটা খাদের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা দেখে তারা গাড়ি থামানোর চেষ্টা করে। জ্যাসপার অনেক কষ্ট করে গাড়িটা থামিয়ে দেয়, কিন্তু এই মাথামোটা খেলনাগুলোকে নিচে ফেলে দেয়। এটা দেখে জ্যাসপার অনেক কষ্ট পায় আর দুই দলের লিডার বলতে থাকে এই শহরটা শুধু একে অপরের সাথে ঘৃণা করার জন্য তৈরি হয়েছে, আর যতদিন আমরা আছি আমাদের এই প্রথাকে আমরা একদমই নষ্ট হতে দিব না। তখন জ্যাসপার খুবই ভারী গলায় তাদেরকে বলতে থাকে যে একটা নিঃস্বার্থ কর্ম আরও একটা নিঃস্বার্থ কর্মকে জন্ম দেয়। তারা জিজ্ঞাসা করে এই কথার মানে কি? জ্যাসপার বলে, এটার মানে হলো তোমাদের পিছনে তাকিয়ে দেখো। তারা পিছনে তাকিয়ে দেখে দুই দলের লিডারের ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে ফেলেছে। এটা দেখে তারাও অবাক হয়ে যায়। সবাই চলে যাওয়ার পর জ্যাসপার দেখতে পায় এতক্ষণ সে যেই খেলনাগুলো বাজানোর জন্য এত পরিশ্রম করলো সেগুলো সব নকল খেলনা ছিল। তখন এলভা আসল খেলনাগুলো নিয়ে সেখানে চলে আসে। মিস্টার ক্লস বলে, এটাই আমাদের প্ল্যান ছিল। তারা নকল খেলনাগুলো নষ্ট করে চলে যেত আর আমরা আসল খেলনাগুলো নিয়ে বাচ্চাদেরকে দিয়ে আসতাম। জ্যাসপার বলে, কিন্তু আপনারা ওদের প্ল্যানের বিষয়ে জানলেন কিভাবে? এলভা বলে, বাচ্চারা তাদের মা বাবার এই ভয়ানক প্ল্যানের বিষয়ে কথা বলছিল, আর বাচ্চারা যখন কথা বলছিল তখন তাদের টিচার হিসেবে আমাকে তো কথা শুনতেই হতো। আমরা অনেক সুন্দর একটা প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু তখন হঠাৎ করে তুমি চলে আসলে আর সব কিছুকে একদম উল্টাপাল্টা করে দিলে সব সময়কার মতো। এটা শুনে জ্যাসপার অনেক খুশি হয়ে যায় এবং তাদের মাঝখানে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে মিস্টার ক্লস আর জ্যাসপার বাচ্চাদেরকে খেলনা দিতে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে বাচ্চারা ঘুম থেকে উঠে খেলনা পেয়ে অনেক খুশি হয়ে যায়। পুরো শহরের বাচ্চারা খুশিতে আত্মহারা হয়ে যায় আর এইসব দেখে মিস্টার ক্লস আর জ্যাসপার মনে মনে অনেক আনন্দ অনুভব করে। তারপর জ্যাসপার আমাদেরকে বলতে থাকে জীবন এভাবেই চলতে থাকে। আরিস মেরিজবার্গ শহর ধীরে ধীরে আরো ভালো হতে শুরু করে। প্রতি বছর ক্রিসমাসের সময় পুরো পৃথিবী থেকে আমাদের কাছে চিঠির বৃষ্টি হতে শুরু করে আর আমাদের খেলনা বানানোর কাজ আরো বাড়িয়ে দিতে হয়, যেমনটা আমরা ভেবেছিলাম। আমি আর মিস্টার ক্লস একসাথে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বাচ্চাদেরকে খেলনা দিয়ে আসতাম আর এভাবেই ধীরে ধীরে অনেকগুলো বছর কেটে যায়। প্রত্যেকটা বছরের থেকে আরো অনেক ভালো হতে শুরু করে। আর এভাবেই যখন 12 বছর কেটে যায় তখন একদিন মিস্টার ক্লস আবারও সেই অদ্ভুত বাতাসটা দেখতে পায় আর বলে, আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসছি। মিস্টার ক্লস বাতাসের সাথে ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করে আর বাতাসের সাথে হঠাৎ করে কোথাও একটা উধাও হয়ে যায়। তারপর জ্যাসপার মিস্টার ক্লসকে সব জায়গায় খুঁজে বেড়ায়, সবার কাছে জিজ্ঞাসা করে, কিন্তু সে মিস্টার ক্লসের কোনো সন্ধান খুঁজে পায় না। তারপর আমরা দেখি জ্যাসপার আর আলভা তারা দুইজন এখন মা বাবা হয়ে গিয়েছে। তাদের দুজনের 2টা ফুটফুটে সন্তান হয়েছে।
ক্রিসমাসের রাতে জ্যাসপার তার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে নিচে এসে এখানে বসে আর আমাদেরকে বলে মিস্টার ক্লসের সাথে কি হয়েছিল আর কিভাবে হয়েছিল। আমি এখন এটা চিন্তা করার চেষ্টাও করি না, কারণ আমি যতই চিন্তা করি না কেন কোনো উত্তর খুঁজে পাই না। আর এভাবে রাত যখন আরও একটু গভীর হয়ে যায়, তখন জ্যাসপার সান্টা ক্লসের আসার শব্দ শুনতে পায় আর উপরের দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলে, আমি এখন এই কথাটা ভেবেই অনেক খুশি, কারণ বছরে একবার আমি আমার বন্ধুর সাথে দেখা করতে পারি। এটা বলার সাথে সাথে জ্যাসপারের একটা মুচকি হাসি দিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়।